এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিউতর ও সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা ৬ দিন করে রিমান্ডে। পিটরকে জিজ্ঞাসাবাদ করার পর সে মাকসুদের নাম বলে, মাকসুদকে জিজ্ঞাসা করার পর বাকি দুজনের নাম বেরিয়ে আসে, তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়। 10 দিনের রিমান্ডের আবেদন করা হলে আমার বক্তব্য শুনে কোর্ট সন্তুষ্টে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। জড়িত থাকার প্রমাণ মিললে অভিযুক্ত 3 ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা। আমাদের 3 জন ইন্ডিভিজুয়াল ব্যক্তি লেভেলে তারা যদি জড়িয়ে থাকে তাদের ব্যাপার সেটা, কিন্তু আমরা পুলিশকে সহযোগিতা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। -2 ফর্মুলার সাথে 2 পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন বিশ্ব ব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। 21শে ফেব্রুয়ারি এখন আর শোকের দিন নেই, সেটি পরিণত হয়েছে কপটতায় পরিপূর্ণ উৎসবের দিনে, মন্তব্য মির্জা ফখরুলের। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জামায়াত কর্মী আটক। 21-এর দিনের সাম্প্রদায়িক হামলা উদ্বেগজনক বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রায় দ্বিগুণ করে বিচারকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা, 8ম পে স্কেলের সঙ্গে সমন্বয়। এবং বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে মির্জা ফখরুলকে আগামীকালের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। আইনজীবীর মাধ্যমে দেয়া ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদেশে তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে। -2 ফর্মুলার সাথে 2 পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন। বিশ্বব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 20টা বছর আমার রাজনীতির জীবনে এই পত্রিকাগুলি শুধু আমার বিরুদ্ধে কুৎসাই রচনা করে গেছে, আমার বিরুদ্ধে লিখে গেছে। আওয়ামী লীগ যেন তাদের শত্রু। বিএনপির এই দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, মানি লন্ডারিং এর কারণেই এদেশে এমার্জেন্সি আসে। ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করত ফখরুদ্দিন, খালেদা জিয়া তাকে নিয়ে এসে বাংলাদেশের গভর্নর বানায়। যখন তারা ক্ষমতায় বসলো ততক্ষণ তাদের ভিন্ন রূপ দেখা দিল। ক্ষমতা পোক্ত করবার জন্য ওই 2টি পত্রিকা আবার উঠে পড়ে লেগে গেল তাদের সাথে। পদ্মা সেতু নিয়ে যখন কথা উঠেছিল তখন তো কত বড় বড় কথা, ভাবখানা এমন, এতদিন পারি নাই, এইবার ধরে ফেলেছি। মাহফুজ আনামকে একটা কথাই বলবো যে দুর্নীতিবাজ বানাতে বহু চেষ্টা করেছেন আমাকে। আপনি তো আপনার পিতৃতুল্য ওয়ার্ল্ড ব্যাংক, তারাও তো দুর্নীতিবাজ বানাতে চেষ্টা করে পারে নাই। তিনি কি এদের হাতে বিক্রি হয়ে গিয়েছিলেন যে যা দিত তাই লিখত? যে -2 ফর্মুলার একটা ষড়যন্ত্র চলছিল যে রাজনীতি থেকে আমাকে এবং খালেদা জিয়াকে চিরদিনের জন্য বিদায় দেবে, সেই ষড়যন্ত্রের সাথে ওই সম্পাদক দ্বয় জড়িত ছিল। যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তাহলে ষড়যন্ত্রকারীদের, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক সেইভাবে একদিন এদের ওই সংবিধান ধ্বংস করার বিচারও হবে। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে বলে নাকি খুব হাউতাস, দুঃখ। যারা মামলা দেওয়ার জন্য এত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন, 11 মাস যদি আপনাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয় তাহলেও কি তারা বিবৃতি দেবেন? এই সম্পাদক সাহেব উনি ডিজিএফআই লেখা ছাপিয়ে ভুল করেছেন বললেন, কিন্তু এই ভুলের খেসারত বাংলাদেশের জনগণ দিল। তিনি ভুল স্বীকার করে পদত্যাগ করার সাহস তো দেখাতে পারলেন না। এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিউতর ও সিটি ব্যাংকের 3 কর্মকর্তাকে 6 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে এই ঘটনার সিসিটিভি ফুটেজে যে বিদেশিকে দেখা গেছে সেই ব্যক্তি পিউতর সিজোফেন। রোববার সন্ধ্যায় গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। আর তাকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় সিটি ব্যাংকের 3 কর্মকর্তাকে।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। এটাই বাংলাদেশে এটিএম কার্ড জালিয়াতির প্রথম ঘটনা। স্বভাবতই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সিসিটিভির ফুটেজে ধরা পড়া এই বিদেশি নাগরিক। গত 7 ও 8 ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্ড জালিয়াতির মাধ্যমে ইবিএল, ইউসিবি আর সিটি ব্যাংকের গ্রাহকদের অর্থ লোপাটের ঘটনা ঘটে। এটিএম বুথ স্কিমিং ডিভাইস বসিয়ে এই 3টি ব্যাংকের 36 জন গ্রাহকের 20,60,000 টাকা হাতিয়ে নেয় চক্রটি। 14 ফেব্রুয়ারি ইসিবি কর্তৃপক্ষ বনানী থানায় একটি মামলা দায়েরের 7 দিনের মাথায় গ্রেপ্তার হলো ওই ঘটনার মূল হোতা। গ্রেপ্তার এই বিদেশি নাগরিকের কাছ থেকে পোল্যান্ডের পাসপোর্ট এবং জার্মানির পরিচয়পত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। পাসপোর্ট অনুযায়ী তার নাম পিওতর সিজোফেন। অন্যের পাসপোর্ট চুরি করে ব্যবসায়ীর মিথ্যা পরিচয় দিয়ে 1 বছর আগে বাংলাদেশে ঢোকা এই জালিয়াতের প্রকৃত নাম ও জাতীয়তা নিয়েও সন্দেহ রয়েছে গোয়েন্দাদের। গোয়েন্দা পুলিশ বলছে এরই মধ্যে বাংলাদেশি এক নারীকে বিয়ে করে সন্তানের জনক হওয়া পিওতর সিজোফেনের এদেশে এটাই প্রথম জালিয়াতির ঘটনা নয়। পূর্বেও সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বাট সেটি আসলে বিদেশিদের অ্যাকাউন্ট থেকে নিয়েছে ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে, ফলে ওই দেশের মেসেজ গিয়েছে, যে কারণে বাংলাদেশের কোনো ব্যাংকের টাকায় বা গ্রাহকদের টাকায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু এবার সে আমাদের কাছে স্বীকারও করেছে যে আমাদের ভুল হয়েছে, যে বাংলাদেশিদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কারণেই সে ধরা পড়েছে। পিওতরের অপকর্মে সহযোগিতার অভিযোগে মকসেদ আলম, রেজাউল করিম ও রেফাজ আহমেদ নামে সিটি ব্যাংকের 3 কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পাঁচ মেশিনের সাহায্যে টাকা হাতিয়ে নিয়েছে, যেটি এই কার্ড ডিভিশনের এই 3 কর্মকর্তা সহ আরো অন্যান্য জায়গারও আরো 2-1 জন আছে, তারা এই কাজটিতে সহায়তা করেছে, কারণ ওই মেশিন তো অন্যদের কাছে থাকে না। গোয়েন্দা পুলিশ আরো জানিয়েছে জালিয়াতিতে জড়িত আরো 2 বিদেশি এ ঘটনা জানাজানি হওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়েছে। এদিকে দুপুরে 4 আসামিকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় গোয়েন্দা পুলিশের হাতে আটক সিটি ব্যাংকের 3 কর্মকর্তার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই ব্যাংক কর্মকর্তারা জালিয়াতির ঘটনায় জড়িত প্রমাণিত হলে খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। ল এনফোর্সিং এজেন্সিজ আমাদের মার্চেন্ট অ্যাকুয়ারিং টিমের কার্ডের, অর্থাৎ যারা দোকানে দোকানে আপনার পজ মেশিন বসায়, ওই টিমটার 3 জন, 2 জন এভিপি এবং 1 জন সিনিয়র অফিসার লেভেলের কর্মকর্তাকে তারা নিয়ে যান এবং 3 জনই ব্যাংকে আজকে মোটামুটি দীর্ঘদিন ধরেই আছেন। ওনারা অন্যভাবে বিদেশির সাথে জড়ালো কিভাবে, বা এটিএম ফ্রডে কি করে জড়ালো, বা অন্য কোনো আর কি ওনারা করছেন, আমাদের কোনো ধারণা মাত্র নেই। আমাদের 3 জন ইন্ডিভিজুয়াল ব্যক্তি লেভেলে তারা যদি জড়িয়ে থাকে তাদের ব্যাপার সেটা, কিন্তু আমরা পুলিশকে সহযোগিতা করব। 21শে ফেব্রুয়ারি উদযাপন নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি এখন আর শোকের দিন নেই, কপটতায় পরিপূর্ণ উৎসবের উপলক্ষে পরিণত হয়েছে দিবসটি। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এখন 21শে ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে, একটি উৎসবে পরিণত হয়েছে এবং বলতে এতটুকু দ্বিধা নেই, যেটা এখন একটা কপটতায় পরিপূর্ণ হয়ে গেছে। যদিও 21শে ফেব্রুয়ারিকে উপলক্ষ করে শিল্প বাণিজ্যের প্রসার ঘটেছে, এটা কপটতা ছাড়া কিছু নয়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আজকালকার প্রজন্মের, তারা জানেন না যে 21শে ফেব্রুয়ারিতে কোন অবস্থার প্রেক্ষিতে কারা কারা প্রাণ দিয়েছিল এবং কেন সেদিন প্রাণ দিয়েছিল ভাষার জন্য। পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসায় হামলা চালিয়ে পুরোহিত হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে বাসিন্দাদের মধ্যে। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে জামায়াত কর্মী সহ আটক 3 জনকে আলাদা 2টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গঠন করা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি। অন্যদিকে হামলায় আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। মানিক সরকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
সোমবার বেলা 11টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জের বিজয় চত্বর এলাকায় মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকার অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার হবে। অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক, ফাঁসির জন্য জোর দাবি জানাচ্ছি। এদিকে এ ঘটনায় আটক 2 জেএমবি সদস্য সহ 3 জনকে হত্যা ও অস্ত্র বিস্ফোরক আইনের 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আমরা এখন আতঙ্কিত, কারণ এইভাবে আজকে এখানে হইলো, এরপরে হয়তো আরো বিভিন্ন জায়গায় মন্দির আছে, আর যারা পূজারী থাকে এদের প্রতি তাদের একটা আতঙ্ক তো স্বভাবতই থাকে। আমরা এখন এই জায়গাগুলা নিশ্চয়তা চাই। জঙ্গিবাদের উত্থানের জন্য এই যে হিন্দুদের উপর যে মানে কি বলা যায় অত্যাচার, তারই একটা বহিঃপ্রকাশ। এখন আমরা এই এলাকায় বাস করতেছি ভয় আতঙ্কে, এখন রাত্রি যাপন করব কিভাবে, এটাও একটা সমস্যার ভিতরে পড়ে গেছে। গতকাল সকালে বাসায় হামলা চালিয়ে গলা কেটে হত্যা করা হয় দেবীগঞ্জের অভিরামপাড়ার সন্ত গৌর মন্দিরের পুরোহিত জগদীশকে। পরে আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 8 সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। সময় সংবাদ, পঞ্চগড়। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের প্রতিটি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মগুরুদের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। একই দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। সাধুদের উপর কেন বারবার এই অত্যাচার এবং আক্রমণ করা হচ্ছে? কেন বারবার মন্দিরগুলোর উপর টার্গেট করা হচ্ছে? যারা হত্যা করছে, এই ধরনের সন্ত্রাসী যারা আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সরকারের কাছে আমরা আশা করছি। ধর্মীয় উপাসনালয় বা ধর্মগুরুদের উপরে একের পর এক ঘটছে হামলার ঘটনা। মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ কোনো সম্প্রদায় যেন মুক্ত নয় উগ্র জঙ্গিদের কালো থাবা থেকে। সবশেষ গতকাল খুন হন পঞ্চগড়ের এক সনাতন ধর্মাবলম্বী মঠ প্রধান। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অসাম্প্রদায়িক চেতনার ধারক 21-এর এই দিনে এমন সাম্প্রদায়িক হামলা বাংলাদেশকে বিশ্বের কাছে নেতিবাচক বার্তা দেবে। অন্যদিকে ইসলামী চিন্তাবিদদের মতে এমন নৃশংসতা ঠেকানো প্রত্যেক মুসলমানের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব। আতিকুর রহমান তমালের রিপোর্ট। মুহুর্মুহু বিস্ফোরণে শুধু হোসেনি দালানি নয়, যেন কেঁপে ওঠে বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক ইতিহাস। দিনাজপুরের ইসকন মন্দিরে চালানো হয় বোমা ও গুলির হামলা। এই 2 ঘটনার আগে পরে এমন ঘটনা আরও ঘটেছে। ঢাকার বাড্ডায় পীর খিজির খান, রাজাবাজারে নুরুল ইসলাম ফারুকী এবং গোবিবাগে পীর লুৎফর রহমানকে খুন করা হয়েছে নৃশংস উপায়ে। পাবনা ও দিনাজপুরে হত্যার চেষ্টা হয়েছে খ্রিস্টান ধর্মের 2 জন ধর্মগুরুর ওপর। রংপুর ও খুলনায় হত্যার হুমকি দেওয়া হয়েছে আরও বেশ কয়েকজন খ্রিস্টান পাদ্রীকে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনার উদ্দেশ্য এক ও অভিন্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা একটা সার্বজনীন অনুষ্ঠান ছিল, জাতীয় অনুষ্ঠান। সেই দিনে এই ধরনের ঘটনা বাঙালি জাতিসত্তার উপরে আক্রমণ। যারা এগুলো করছে তারা একটা উদ্দেশ্য নিয়ে করছে। তারা একটা মেসেজ দিতে চাচ্ছে, সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের সামনে পরিচিত করতে চাচ্ছে। জঙ্গি তৎপরতা ঠেকাতে রাষ্ট্রে বিচারের দৃষ্টান্ত স্থাপনও জরুরি বলে মনে করেন তিনি। আমরা শুনছি যে মুখকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে টেলিভিশনের সামনে নিয়ে আসা হচ্ছে, তারপরে কি হচ্ছে? আমরা চাই যে বিচার খুব দ্রুত বিচার হয়ে এদের শাস্তির ব্যবস্থা করা হোক। এদিকে ইসলামী চিন্তকরা বলছেন, ভালো উদ্দেশ্যের পন্থা কখনোই খারাপ হতে পারে না। সমস্ত ধর্মেরই একটা উদ্দেশ্যই যে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। বিশেষ করে ইসলাম তো এই কথা ঘোষণাই দিয়েছে, যারা জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবে, এর চাইতে হাস্যকর দাবি আর কিছুই হতে পারে না। উভয়ের মত, জঙ্গিবাদ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব ধর্মের মানুষের অংশগ্রহণে গড়ে তুলতে হবে সামাজিক শক্তি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।
প্রায় দ্বিগুণ করে পুনর্নির্ধারণ করা হলো বিচারকদের বেতন। জাতীয় বেতন স্কেলের আলোকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিচারকদের নতুন বেতন নির্ধারণ করা হলো। নতুন স্কেল অনুযায়ী সিনিয়র জেলা জজ, সচিব সমপর্যায়ের বেতন পাবেন। তাদের বেতন হবে ৭৮,০০০ টাকা। জেলা জজ হিসেবে যারা ৫ বছরের চেয়ে কম সময় কাজ করছেন তাদের বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,৯২৫ টাকা থেকে ৭৬,৬৩৫ টাকার মধ্যে। ২০১৫ সালের ১ জুলাই থেকে এই বেতন কার্যকর হবে। আর ২০১৫-এর ৩০ জুন বিচারকরা যে ভাতা পেতেন এখন সেই পরিমাণ ভাতা পাবেন। সবশেষ ২০০৯ সালে নিম্ন আদালতের বিচারকদের বেতন ভাতা বাড়ানো হয়েছিল। পে কমিশনের যে সুপারিশ সেটার আলোকেই একটু পুনর্বিন্যাস করে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আলোকে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে। এখানে ২০০৯ সালে তাদের যে বেতন স্কেল ছিল ওটার সাথে আনুপাতিক হারে বাড়িয়ে ওটাকে সমন্বয় করা হয়েছে। এটা অন্য বেতন স্কেলের মতোই ১ জুলাই ২০১৫ থেকে মূল বেতনের বকেয়াটা পাবেন, আর ভাতাগুলো পাবেন ৩০ জুন ২০১৫ তারিখে আহরিত যেটা সেটা পাবেন। সন্ধ্যার সময় আরো থাকছে। গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন, ২০ মার্চ সাক্ষ্য গ্রহণ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে হলেও জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর যারা বাতিল বলে গণ্য হবেন তাদের জন্য পরবর্তী ৩ দিন আপিল শুনানির সুযোগ থাকবে। এরপরই দেয়া হবে প্রতীক বরাদ্দ। যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করুন না কেন, তার কাজ করার জন্য যে বিধিবিধানের কথা বলা হয়েছে তাকে সেটি অনুসরণ করতে হবে, অন্য কিছু অনুসরণ করতে পারবেন না। দলীয় ভিত্তিক নির্বাচন হবে, জোটের কোনো সুযোগ এখানে নেই। একটি জিনিস, যখন নির্দলীয় ছিল তখনও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে রাজনৈতিক দলগুলির মধ্যে, এখনও আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি রাজনৈতিক দলগুলো করে সেখানে আমি মনে করি যে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারণ হলো যে এখানে জোটগত নির্বাচনের কোনো বিধান করা হয়নি। বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে আগামীকালের মধ্যে হলফনামা আকারে মির্জা ফখরুলকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীদের মাধ্যমে দেয়া ব্যাখ্যা গ্রহণ না করে আপিল বিভাগ এই নির্দেশ দেন। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে পল্টন থানার নাশকতার ৩ মামলায় মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে আগামীকাল পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। সম্প্রতি সিলেট সহ দেশের কয়েকটি জায়গায় বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বক্তব্যের ব্যাখ্যা দিতে মির্জা ফখরুলকে এই আদেশ দেন সুপ্রিম কোর্ট। মানিকগঞ্জের সিংগাইরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের হাতে 2 মামা খুনের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। যে ঘটনায় নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম ১৯ জনকে আসামি করে সিঙ্গার থানায় মামলা করেন। এরপরই একজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা। মানিকগঞ্জ থেকে মিজানুর রহমান কবিরের রিপোর্ট। আপন ভাগ্নেদের হাতে 2 মামা খুনের ঘটনায় থমথমে পরিস্থিতি পুরো এলাকায়। মানিকগঞ্জের সিংগাইরের নিহত আজিজ ও টেন্ডল মোল্লার পরিবারে ক্ষণে ক্ষণে চলে আহাজারি। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহিদুল, রশিদ ও জসিমদের খালা হাসিনা বেগম দেশের বাইরে মারা যান। তার মৃত্যুর পর থেকেই নিহতের সম্পদ ভাগাভাগি নিয়ে মামা ও ভাগ্নেদের মধ্যে বিরোধ চলছিল। রোববার সকালে মামা আজিজ, টেন্ডল ও করিম মোল্লাকে বিরোধ মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নেয় 3 ভাগ্নে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালালে ঘটনাস্থলে নিহত হন আজিজ ও টেন্ডল মোল্লা। এ সময় আহত হন আরও 6 জন। আর কোনো কথাবার্তা নেই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। তারা পূর্বের দিকে লোক রেডি করে রাখছিল, ওই ঢোকার পরেই কেসি গেট লাগাইতে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করছে। প্রশাসন থেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুব মর্মান্তিক বিষয়, এদের সকলের ফাঁসি চাই, আমরা সুষ্ঠু বিচার আমরা চাই।
এদিকে রোববার রাতেই নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম ১৯ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। এ হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। টাকা পাবে এবং জায়গার ভাগবাটোয়ারা পাবে এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ফ্যামিলিগত এবং গ্রাম্য সালিসের মাধ্যমে। এই সমাধান না হওয়ার কারণে গতকাল তাদেরকে সকালে ডেকে নেয় এবং ডাকার পরিপ্রেক্ষিতে তারা পরিকল্পিত তাদের অতর্কিতভাবে তাদের হামলা করে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, মানিকগঞ্জ। রাজধানীর দক্ষিণখানে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে ২ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ জানায় গত শনিবার বিকেলে ওই তরুণীকে বেড়ানোর কথা বলে নিয়ে যায় তার কথিত প্রেমিক স্বাধীন। পরে রাতে দক্ষিণখান এলাকায় এক বন্ধুর বাসায় তাকে নিয়ে যায়। সেখানে প্রথমে স্বাধীন ও পরে তার বন্ধু ওই তরুণীকে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার করলে পাশের বাসার আরও ২ যুবক এসে মেয়েটিকে ধর্ষণ করে। কৌশলে সেখান থেকে বেরিয়ে মেয়েটি বাদী হয়ে ৭ জনকে আসামি করে দক্ষিণখান থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল দিনভর অভিযান চালিয়ে স্বাধীন সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গুরুতর অবস্থায় মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাঁচজনকে অ্যারেস্ট করে ফেলেছি। আমাদের ভিকটিমকেও আমরা মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। বাকিটুকু আমাদের এখন তদন্ত চলতেছে আর কি। ধর্ষণ করার পরে তাকে আবার হুমকি দেওয়া হয়েছে যে তুমি যদি এটা পুলিশকে জানাও তাহলে তোমার সমস্যা হতে পারে। সাতক্ষীরার আলীপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সকালে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সকালে সদর উপজেলার আলীপুরে বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফেরদৌসী মীরার লাশ উদ্ধার করা হয়। নিহত স্বজনরা জানায় যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে মীরাকে মারধর করত তার স্বামী জামাল। এরই জের ধরে গত রাতে তাকে হত্যার পর লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তারা। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানাবে পুলিশ। ৳1,00,000 টাকা দাবি করছিল। এখন ওখানে তার পেটে বাচ্চাও ছিল, একটা 5 মাসের একটা বাচ্চা ছিল। হ্যাঁ, 5 মাসের একটা বাচ্চা ছিল, কারণ সেই অবস্থায় আছে। এখন আমি যাতে জন্য সুন্দরভাবে শাস্তি এটা পাই, হ্যাঁ, যেন আরো যেন 10 জন যেন জানতে পারে যে এর প্রতিবাদটা সুন্দরভাবে হয়েছে। এ বিষয়ে তদন্ত চলতেছে। আমরা ডেড বডিটাকে নিয়ে এসে থানায় আমাদের সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আমরা কনফার্ম হতে পারবো এটা হত্যা কি আত্মহত্যা। সন্ধ্যার সময় আরো থাকছে। পিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান হলেন আকরাম খান, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান আজম নাসির। এবং জাতিসংঘের শুভেচ্ছা দূত হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্বাস্থ্যবান ও নিরোগ প্রজন্ম গড়তে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক কর্মশালায় তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নিরাপদ খাদ্য আইন 2013 যেটা আমরা সংসদে পাশ হয়েছে এবং যেটা নিয়ে আমরা কাজ করছি, কর্তৃপক্ষ গঠিত হয়েছে। কর্তৃপক্ষের আমরা বিধি প্রবিধি অন্যান্য বিধিমালা তৈরি হয়েছে, ফুড কোর্টগুলো পর্যন্ত হয়ে গেছে এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা অন্তত দ্রুততম সময়, তার চেয়ে আগেই আমরা এই আইনটাকে পুরোপুরি কার্যকর করতে পারব। খাদ্য নিরাপত্তা দেওয়া, পুষ্টিকর খাদ্য দেওয়াটা সরকারের কিন্তু সাংবিধানিক দায়িত্ব। আমরা স্বাস্থ্যবান, নিরোগ ও পুষ্টিমান ভবিষ্যৎ প্রজন্ম চাই এবং এ দেশকে বিশ্ব দরবারে উচ্চতায় শিখরে আসীন করতে চাই। গৃহপরিচারিকা নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এছাড়া 20 মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করা হয়েছে। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসলামের আদালত এই আদেশ দেন। তবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজত থেকে পরিবারের জিম্মায় যেতে আক্রান্ত শিশুর আবেদন নামঞ্জুর করেন আদালত। গত 6 সেপ্টেম্বর গৃহপরিচারিকা 11 বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠে ক্রিকেটার শাহাদত ও তার স্ত্রীর বিরুদ্ধে।
এ অভিযোগে গত 3রা অক্টোবর শাহাদাতের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। এর দুদিন পর আদালতে আত্মসমর্পণ করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শাহাদাত হোসেন। ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন রাজীব আর তার ওয়াইফ নিত্য শাহাদাত, দুজনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনের 4-2 ধারা চার্জ গঠন করা হয়েছে এবং পরবর্তী সাক্ষীর জন্য আগামী 20 মার্চ পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে এবং ভিকটিম তার নিজ জিম্মায় যাওয়ার জন্য ভিকটিম এখন জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে আছে, সে নিজ জিম্মায় যাওয়ার আবেদন করছিল, মাননীয় আদালত সেটাও নামঞ্জুর করছে। এই মামলার এজাহার এবং চার্জশিট এবং আপনার যে মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্টে আমরা কোথাও পাই নাই যে তার দাহ পদার্থের কোনো প্রমাণ পাওয়া যায় না। বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাজধানীতে অনশন কর্মসূচি পালন করছে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা। পাশাপাশি শিক্ষানীতি বিরোধী প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া ঘোষিত গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। দ্রুত বৈষম্য নিরসন না হলে দেশব্যাপী লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমার মেয়ের উত্তর দিতে পারি না যে মা আগে তুমি খাবার নিয়ে ঘরে ফিরতে আর এখন তুমি কিছু নিয়ে আসো না, তুমি কেমন চাকরি করো। গত 5 বছর ধরে একটি কলেজে শিক্ষিকার দায়িত্ব পালন করলেও নিজের সন্তানের শিক্ষা আর যোগ্য নাগরিক করে গড়ে তোলার বিষয়টি যেন অনেকটাই অস্পষ্ট এই শিক্ষকের কাছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক বেতন বৈষম্য নিরসনের দাবিতে সোমবার আমরণ অনশন শুরু করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। গত 3 বছর যাবৎ 2000 টাকার উপরে কোনো বেতন পাই নাই। 13 নভেম্বর 2011 খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে সৃষ্ট পদে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকদের এমপিভুক্তির নির্দেশ প্রদান করতে হবে। আমাদের আপনাদের শিক্ষকদের ন্যায্য দাবি যে আমরা দুমুঠো ভাত, মোটা কাপড় পরে এই বাংলাদেশের নাগরিক হয়ে বাঁচতে চাই। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে একই দাবিতে মানববন্ধন করে। বেতন বৈষম্য দূর না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এই 10ম গ্রেড বেতন স্কেল উন্নীতের ঘোষণাটা এখনো বাস্তবায়িত হয় নাই। এটা শুধু বাস্তবায়নের জন্যই আজকে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি, মাঠ থেকে আমরা রাজপথে নেমে চলে এসেছি। এদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। বেতন বৈষম্য দূর করা ছাড়াও নিয়ম অনুযায়ী গ্রেড নির্ধারণের দাবি জানান তারা। এই বেতন বৈষম্যমূলক যে সুপারিশ প্রকাশিত হয়েছে তা সংশোধন করা হোক। রাষ্ট্রের 94% ওয়ার্কফোর্সকে ডিপ্রাইভ করে উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকিরে পুলিশের সাথে কয়েকশো বিক্ষোভকারীর সংঘর্ষ হয়েছে। কারফিউ ভেঙে বিক্ষোভ করার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। কুর্দি অধ্যুষিত দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় 2.5 বছর ধরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর সাথে তুরস্কের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। পিকেকে এর সাথে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর 2015-এর 2রা ডিসেম্বর থেকে দিয়ারবাকিরে কারফিউ জারি করেছে আঙ্কারা সরকার। 1984 সাল থেকে দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে এখন পর্যন্ত এই অঞ্চলের প্রায় 40,000 মানুষ নিহত হয়েছে। বিসিবির কমিটিতে এসেছে ব্যাপক রদবদল। ক্রিকেট অপারেশনস কমিটিতে নাইমুর রহমান দুর্জয়কে সরিয়ে আবারও চেয়ারম্যান করা হয়েছে সাবেক অধিনায়ক আকরাম খানকে। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান করা হয়েছে আজম নাসিরকে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সাইফুল হোসেন স্বপন। এছাড়া লজিস্টিক কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ইসমাইল হায়দার মল্লিককে। আজ বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট অপারেশনস এটা এখন আকরাম খান, আমাদের আগে যে ছিল আকরাম খানের কাছে আবার ফেরত গেছে। আমাদের টুর্নামেন্ট কমিটিতে আছে, ওটাতে উল্লেখযোগ্যের মধ্যে আছে যে আমাদের পাবনার জি স্বপন ভাই আমরা বলি, সাইফুল ইসলাম স্বপন, তাকে টুর্নামেন্ট কমিটির দায়িত্বে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের ভাইস প্রেসিডেন্ট আজম নাসির, ওনাকে আমরা ডিসিপ্লিনারি কমিটিতে ইনকর্পোরেট করেছি। এবার জাতিসংঘের শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতার বিচারে মাশরাফিকে এই বিশেষ পদ দেয়া হয়েছে। জাতিসংঘের ঢাকা অফিস থেকে ব্যক্তিগতভাবে মাশরাফিকে এই নিয়োগের কথা জানানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাশরাফির হাতে দায়িত্ব তুলে দেয়া হবে। এর আগে ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে 2013 সালে সাকিব আল হাসানকে এবং 2005 সালে হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল ইউনুসেফের শুভেচ্ছাদূত ছিলেন। তাছাড়া মুত্তিয়া মুরালীধরন, ফুটবল বিশ্বের লিওনেল মেসির মতো বড় তারকারা জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এশিয়া কাপ ক্রিকেটের বাছাইয়ের খবর। মূল পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংকে 66 রানে হারিয়েছে আফগানিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 178 রান করে আফগানরা। লক্ষ্য তাড়া করতে নেমে 17 বল বাকি থাকতে মাত্র 112 রানেই গুটিয়ে যায় হংকং। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই দেখে শুনে ব্যাট করেন দুই আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ও নূর আলী জাদরান। তবে দলীয় 27 রানে ওপেনার শাহজাদকে হারিয়ে হোঁচট খায় আফগানিস্তান। এরপর দ্রুতই ফিরে যান নূর আলীও। তবে আসগর স্তানিকজাই ও জাদরানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় আফগানরা। আসগরের 49 ও নজিবুল্লাহ জারদানের 60 রানের দারুণ ইনিংসে ভর করে 7 উইকেটে 178 রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। 179 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন হংকংয়ের দুই ওপেনার কিঞ্চিত ও আনসুমান। তবে দলীয় 56 রানে ব্যক্তিগত 29 রান করা কিঞ্চিতকে ফিরিয়ে দুজনের জুটি ভাঙেন মোহাম্মদ নবী। এরপর নবীর দাপটে বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে হংকং। আনসুমানের 41 রানের ছাড়া বলার মতো স্কোর করতে পারেনি কেউই। ফলে 112 রানে অল আউট হয় হংকং। 17 রানে 4 উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। সন্ধ্যার সময়ে এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিউতর ও সিটি ব্যাংকের 3 কর্মকর্তা 6 দিন করে রিমান্ডে। প্রমাণ মিললে ব্যবস্থা, বলছে কর্তৃপক্ষ। -2 ফর্মুলার সাথে 2 পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন, মন্তব্য প্রধানমন্ত্রী। বললেন বিশ্ব ব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। 21শে ফেব্রুয়ারি এখন আর শোকের দিন নেই, সেটি পরিণত হয়েছে কপটতায় পরিপূর্ণ উৎসবের দিনে, মন্তব্য মির্জা ফখরুলের। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জামায়াত কর্মী আটক। 21-এর দিনে সাম্প্রদায়িক হামলা উদ্বেগজনক, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এবং প্রায় দ্বিগুণ করে বিচারকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা। 8ম পে স্কেলের সঙ্গে সমন্বয়। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।